আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তো আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে ইথিওপিয়ান। তো ইথিওপিয়ানে যাওয়ার জন্য আমার প্রথমে আমি বোর্ডিং পাসগুলো দিয়ে দিচ্ছি কাউন্টারে। আমার বোর্ডিং পাসের আমার টিকিট দিয়ে দিচ্ছে, এতবার আমি ইমিগ্রেশনে চলে যাব। তো ইমিগ্রেশন যাওয়ার জন্য আমি লাইনে দাঁড়াচ্ছি, আমি ইমিগ্রেশন পূরণ করি, তারপরে আমি ওয়েটিং রুমে যাব। হ্যাঁ, এটা আমার ইমিগ্রেশন শেষ করে আমি ওয়েটিং রুমে অবস্থান করছি। যেহেতু আমার ফ্লাইট বিকাল 4:50, এখন সময় ঘড়িতে 1:30, তো অনেক সময় এখনো বাকি আছে, সেজন্য আমি ওয়েটিং রুমে ওয়েট করতেছি। বিভিন্ন এয়ারলাইন্স এসে এখানে ডাকতে, মানে এয়ারলাইন্স এখন ছাড়বে, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, তাদেরকে এখান থেকে ডাকতে। যেহেতু আমারটা এখনো দেরি আছে, তো আমি এই দিক সেদিক করে ঘুরতেছি আর দেখতেছি কি আছে আশেপাশে। ওই সামনে দেখতেছি এখানে টাকা মানি চেঞ্জ আছে, মানি চেঞ্জ করা যায়। তো আমি যেহেতু পূর্বে থেকে মানি চেঞ্জ করে নিয়ে আসছি ঢাকা থেকে, ওই আমার প্রয়োজন পড়ে নাই। তো আমি এখানে মানি চেঞ্জ আছে, আমি পিছনে দিকে দেখলেছি প্রবাসী লাঞ্চ, ওইখানে বিভিন্ন যত খাবার আছে ওটা ডাক্তার ইউজ করেছে। তো সেটা আগে ছিল না। অবশেষে দেখতে আসি ইথিওপিয়ান এয়ারলাইন্স নামে, যেটা আমার এয়ারলাইন্স আজকে সেটা সেই নামে ডাক দিয়েছে। তো মানুষের সবাই সিরিয়াল ধরে দাঁড়াইছে। তো আমি আর এখানে বেশিক্ষণ অবস্থান করতে পারবো না। যদি এখানে বেশি আমি অবস্থান করি তাহলে আমাকে আর ওরা নেবে না, আমাকে এখানে রেখে তারা চলে যাবে আফ্রিকায়। তা আমি যেহেতু প্রথমবার যাচ্ছি ঢাকা থেকে আফ্রিকায়, তো এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো সেটা আমি আপনাদের সাথে উপভোগ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ গাইস, অবশেষে আরেকটি ধাপে এগিয়ে আসলাম, এখানে চলে আসছে। এখান থেকে সরাসরি আপনার বিমানে উঠা যাবে। তো এখানে দেখতেছি কয়েকটা বিমান এখানে এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে। তো আমাদেরটা এখনো আসে নাই, আমরা 6 নম্বর এয়ারলাইন্স 6 নম্বর গেটে প্রবেশ করবো। তো আমরা এখানে আসার পূর্বে আমাদের ফুল বডি চেকিং হয়েছে, আমাদের দুটো থেকে আমাদের বডি মোবাইল সব খুলে রেখে দিয়েছে, ফুল বডি আরেক জায়গায় চেকিং করা হয়েছে। তো আমরা সবাই এখানে ওয়েটিং করতেছি আমাদের বিমান কখন আসবে। তো দেখতে দেখতে আমাদের বিমান এখানে চলে আসছে, আমাদের এয়ারলাইন্স চলে আসছে। এটা হলো ইথিওপিয়ার এয়ারলাইন্স। ওই লোগোটা হলো ইথিওপিয়ার একটা রাষ্ট্রের একটা লোগো, যেটা আমরা কখনো পূর্বে দেখি নাই। এর পাস্ট ওইখানে জীবনে পাস্ট ভ্রমণ হবে আমার ইথিওপিয়া বা আফ্রিকা যেটাই বলে। তো দেখতেছি, বারবার দেখতেছি ইথিওপিয়ার এয়ারলাইন্সটা কেমন হবে। তো দেখতে দেখতে আমার তো ভালো লাগলো। বিমানটা একটু বড়ই ছিল, যেহেতু 270 জন যাত্রী নিয়ে চলবে, তো এত ছোটো না, মোটামুটি আছে। অনেকে বলছে 300+, তো আমি যেটাই ধরছি 270টা ধরছি। 270 ধরলে আপনার বিমান ছোট হবে না। তো এটাই আমার ফার্স্ট এইভাবে দেখা, যে সামনাসামনি থেকে। যেহেতু আমি এই রুমে অনেক আগে প্রবেশ করেছি শুরুতে, তো আমার ওই সময় কোনো লোক ছিল না, মানুষ লোক ছিল। এখন দেখতে দেখতে রুমটা ভর্তি হয়ে গেছে, ওয়েটিং রুম আপনার 200 জনের মতো হয়ে গেছে। তো হ্যাঁ, অবশেষে আমাদের বিমানওয়ালারা চলে আসছে, পাইলট এবং সিস্টাররা চলে আসছে। তো আমরা সবাই এখানে প্রস্তুতি নিচ্ছি যে আমাদের যেহেতু পাইলটের বিমানে প্রবেশ করতেছে, তাহলে আমাদের হয়তো সময় গোনা আসছে, আমাদেরকেও কিছুক্ষণের মধ্যে হয়তো ডাক দিবে। তারা আগে যে বিমান সেটিং করবে, তারপর আমাদেরকে এখান থেকে ডাক দিবে। তো সবাই দেখছি হালকা উঠা নামা করতেছে, মানে প্রস্তুতি নিচ্ছে, যে এর মধ্যে ছিল তারা প্রস্তুতি ব্যাগ পৌঁছাচ্ছে। ফাইনালি অলমোস্ট বিমানের পথে। নিজের এক্সপিরিয়েন্সটা কি হবে আপনারা বলুন, নিজের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, মানে কি হতে যাচ্ছে সেটা আপনারা হয়তো এখানে আসলে অনুভব করতে পারেন, যারা নিজে প্রথম ট্রাভেল করতেছেন বিমানে। যারা অলমোস্ট হয়ে গেছে পুরাতন, তাদের কথা বলে তার আমার কাছে লাভ নাই। যারা নতুন এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাচ্ছি কেমন হচ্ছে। যারা নতুন করছেন বা করেন নাই, তাদের কমেন্ট বক্সে তাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। ভাই, বিমানের ট্রাভেলটা কি জানেন? কাউ প্রতিদিন যাওয়া আসা হয়, কাউ বছরে একবার, কাউ 5 বছরে, কাউ 10 বছরে, কেউ জীবনে একবারও হয়তো যাইতে পারে না, কেউ জীবনে একবার যায়। তো এই জন্য এই জিনিসটা আমার এখানে এক্সপিরিয়েন্সটা হলো যে আমি তো হয়তো আমার সৌভাগ্য হয়েছে, আমি একবার যাইতে পারতেছি, তাও আবার সেটা আফ্রিকাতে। তো আফ্রিকাতে হয়তো সবাই হয়তো যাওয়া হয় না, আফ্রিকা আমাদের উল্টে দিকে। তো আমি আফ্রিকা যাইতেছি, আমার এক্সপিরিয়েন্সটা হয়তো অন্যরকম, যেটা ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়া একটা রাষ্ট্র।
আর আপনার কেবিনগুলো উপরে লাগেজ রাখারগুলো সবগুলো অলমোস্ট ঠিক আছে। বিমানটাও একটু নতুন দেখা যাচ্ছে। তো আমি আমার সিট খুঁজে পাচ্ছি না, তো আমি সামনে আগাচ্ছি যে আমার সিট কোথায়। তো আমি স্যারকে বললাম, স্যার মাই সিট A32। তো স্যার বলে দিল যে ওই পাশে। তো আমি ওই পাশে বললাম, দেখলাম আমার সিটে মাশাআল্লাহ জানালার পাশে। সব কিছু ঠিক আছে, বাট আমার সিটটা যেহেতু বিমানের মধ্যখানে পড়ছে, তার জন্য এখানে পাকা হাতার সাথে পড়ছে, তার জন্য নিচে বা অন্য সাইডে কিছু দেখা যাচ্ছে না। তা যা দেখা যাচ্ছে তাও শুক্রিয়া, সব কিছুর জন্য শুক্রিয়া। তো এইভাবে ভিউ দেখতে দেখতে আমার কাটে গেল 15 মিনিট। দেখি এখন বিমান স্টার্ট দেয় কিনা, মানে চালু হয় কিনা। তো এখানে দেখতেছি যে আমাদের স্ক্রিনে এখন চালু হয়েছে, ইথিওপিয়ান লেখা আছে স্ক্রিনে। যেখানে যাব এটার গন্তব্য ইথিওপিয়া। তো দেখতে দেখতে দেখতেছি তারা তাদের কাজগুলো গোছাই নিচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। অবশেষে আমরা উড়াল দিচ্ছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমাদের গন্তব্য হলো আফ্রিকা একটি কান্ট্রি ইথিওপিয়ান। সেই ইথিওপিয়ানের এয়ারপোর্ট হলো আদ্দিস আবাবা। তার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। সকালে আমরা সেফটির জন্য সিট বেল্টগুলো পরে নিচ্ছি। আসলে কি ব্যাপারটা কি জানেন, কখনো ভাবি নাই যে এইভাবে দেশ থেকে, মাতৃভূমি থেকে এইভাবে চলে যাব একদিন। মানে এই সময় আমার অনুভূতিটা ছিল অন্যরকম, যে আমি এটা কি আমার স্বপ্ন না বাস্তব। মানে জিনিসটা এরকমই ছিল কিছুটা, বাট এটা তো সত্য জিনিস, বাট এটা মেনে নিতে হবে। তো অবশেষে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে আমরা উড়াল দেব। তো আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, সবাই সতর্কতা থাকতেছি। তো এটাই ছিল আমার আজকের অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি ছিল যে আমি আমার দেশ মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। বিমান এখন উপর থেকে ল্যান্ড করবে, তো আমরা সকলেই সেফটি বেল্টটা পরে নিয়েছি। এবং আমার পাশে দুইজন সিনিয়র ভাই ছিল, ওরা আমি তো হয়তো নতুন হওয়ার কারণে ওরা আমাকে সিট বেল্টটা পরাই দিয়েছে। আসলে দেখতে সোজাই, প্রথমবার তো সবাই একটু পাশে বা সিনিয়র যারা থাকবে তাদের থেকে একটু শিখে নিতে ভালো। সব জিনিসই সোজা, তো আমরা প্রথমবার করলে দ্বিতীয়বার এটা আমাদের জন্য সবার জন্য ইজি হয়। তো আমরা অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা বাংলাদেশ মাতৃভূমি থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে। মাতৃভূমি ছেড়ে যাওয়াটা যে কত কষ্টর, যারা ছেড়ে যায় তারাই বোঝে। আমার পাশে দুজন সিনিয়র ভাই ছিল, তারা দেখতেছে ফোনে কোনো ধরনের ছবি অস্ত্র জড়ছে, বাট কী জন্য জড়ছে সেটা তারাই জানে। তাদের দেশের জন্য কি মহব্বত, ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য কি মহব্বত তারাই জানে। তো আপনার তো দেশে থাকেন, আপনার তো সেটা অনুভূতি হবে না। হয়তো আপনি একদিন এইভাবে চলে গেলে, আপনার দেশকে আপনার প্রবাসে চলে গেলে আপনার ওই অনুভূতিটা হয়তো কাজে আসবে, আপনার হৃদয়ে খাটবে। তো আসলে মায়া থাকিয়ে যায়, আপনার দেশের থেকে চলে যায় আপনার দেশের জন্য মহব্বত মায়া থাকিয়ে যায়। সেটা হয়তো অন্য কাউকে প্রকাশ করা যাবে না, যারা চলে যায় তারা এই জিনিসটা বোঝে। তো দেখতে দেখতে আমরা এখন হয়তো আমাদের বিমান হয়তো এই দিক থেকে ওই দিকে ঘোরাচ্ছে, যে জন্য আমার পাখা দেখতেছি ঢানাটাকে বাঁকা হয়ে গেছে, ওই দিকে দেশ দেখা যাচ্ছে। তো হয়তো উপরে উঠলে আর কিছু দেখা যাবে না। তো এটা আমাদের ঢাকা, যেটা হয়তো উত্তরা বলা যা এয়ারপোর্টের এরিয়াটা, তো এটাই দেখা যাচ্ছে আজকে। তো এখন হয়তো 30 মিনিট পর উপরের ওয়েদারটা দেখুন, জাস্ট ওয়াও, অ্যামেজিং। আমি আপনার সূর্যাস্ত যখন উঠছে তখন আপনার দেখেন, সূর্যাস্ত দেখাটা আমরা সমুদ্র পাড়ে যাই দেখি, আমি আজকে উপর থেকে সরাসরি দেখছি, সেটা আমার সৌভাগ্য হচ্ছে। দেখুন জাস্ট অ্যামেজিং। এখানে আপনার অন্ধকারও হয় না, এখনো আলো নাই, ফুল মাঝামাঝি। হালকা করে একটু চোখ লাগছিল, বাট যেহেতু খাবার চলে আসছে, খিদাও আছে, বেশিক্ষণ দেরি করা যাবে না। দেখি খাবারগুলো কি দিচ্ছে। তো খাবারগুলা খুলে দেখতেছি, এগুলো তো চাইনিজ, এগুলো তো আমার হবে না। একটা পাউরুটি দিচ্ছে, কিছু ফল দিচ্ছে, ফলগুলো অস্থির লাগছে। আর সালাদগুলো আমার একদমই পছন্দ হয় না, যেহেতু আমরা বাঙালি, আমরা আফ্রিকার খাবার না খেয়ে অভ্যস্ত। তো আমার এই খাবারগুলো পছন্দ হয় নাই। তো আমি আমার পাশে ওনাকে বললাম, যেহেতু উনি ইংলিশে একটু আমার থেকে অভিজ্ঞতা, ওনাকে বললাম, তো ওনাকে বলে আমাদেরকে রাইস দেওয়ার কথা বলছে, তো আমাকে রাইস
সবাই যখন ঘুমায় তখন আমি কি করব, আমার তো আর ঘুম আসে না। আমি একটু পর পরে এগুলা করি। স্ক্রিনে আমার লোকেশন দেওয়া আছে, এখানে আমি একটু পর পরে দেখি আর কতটুকু বাকি আছে। দেখতে দেখতে এখনও সাগর উপরে আছি। ঢাকা থেকে ওইখানে লেখা আছে আদ্দিস আবাবা, মানে আমার যে এয়ারলাইন্সটা ওইখানে যাবে, এর একটা এয়ারপোর্টের নাম ইথিওপিয়ান, একটা এয়ারপোর্টের নাম হলো আদ্দিস আবাবা। এটা তাদের মেন সহযোগী, আমাদের ঢাকা ওদের হলো আদ্দিস আবাবা। তো এখান থেকে আরও মিনিমাম 2 ঘন্টার উপরে হয়তো লাগবে। দেখা যাচ্ছে ওই যে আদ্দিস আবাবা লেখাটা হয়তো আমার সামনে এখানে, তবে এখান থেকে হয়তো আরও 2 ঘন্টার মতো লাগতে পারে আমার জানা মতো। বর্তমানে আমাদের বিমানটি এখন আছে আপনার 11,582 মাইল না মিটার হবে, যারা সঠিকটা জানেন আমাকে কমপ্লেক্স বলবেন, এটা মিটার হবে না মাইল হবে। আমার সম্ভবত মিটার হবে না, মিটার তো এখান থেকে অল্প একটু আপনার 11,000, সম্ভবত আমার মাইলে হবে। যারা অভিজ্ঞ তারা একটু আমাকে এই জিনিসটা বলবেন, যারা বিমানে ভ্রমণ করেছেন বা এই বিষয়ে অভিজ্ঞ, যে এটা মিটারে হওয়ার কথা না, আমার মনে হয় এটা মাইল হবে। মাইল তো বড়, মিটার তো ছোট। হালকা করে একটু ঘুম দেওয়ার পরে বাইরে দেখতেছি আলো দেখা যাচ্ছে, মানে আমাদের গন্তব্য শেষ ঠিকানা সন্নিকটে চলে আসছে। তো লাইটগুলো ভিতরে জ্বালাই দিয়েছি, বিমানের ভিতরে লাইটগুলো, তো বেশিক্ষণ আর ঘুমিয়ে থাকতে পারি নাই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে জিনিসটা, যেটা হলো আমার পাশে যেজন রিলেটিভ ছিল, তাদের রিলেটিভ ছিল, এই কারণে তারা পিছনে চলে গিয়েছে। তো যেহেতু তারা পিছনে চলে গিয়েছে, আমি আমার 3টা সিট পেয়ে গেছি, তার জন্য আমি লম্বা হয়ে একটা দিছি, নাক ডাকে একটা ঘুম দিয়েছিলাম। এখানে বালিশ ছিল 3টা দিয়ে বালিশ দিয়া, পায়ের উপর পা দিয়া, আর কিছু চাদর ছিল ওইগুলো দিয়া, যেটা থাকে বিমানের সবসময়, ওইটা দিয়া একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠি দেখতেছি আমার দেখা যাচ্ছে আমি যেখানে নামবো ওইখানে দেখা যাচ্ছে, মানে এটা ইথিওপিয়ান একটা শহর, রাজধানী, এটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে উঠে যাই, ভিতরে যাই একটা কফি আনি, হালকা করে একটা কফি খেয়ে প্রস্তুতি নিচ্ছি যে আমাদের গন্তব্য হয়তো আর 20 মিনিট লাগবে হয়তো নামতে বা প্লেন। ফাইনালি গাইস, অবশেষে ইথিওপিয়ান এসে পৌঁছলাম। আল্লাহর রহমতে অনেক অনেক অসংখ্য শুকরিয়া আল্লাহর দরবারে, যেহেতু সহি সালামতে ইথিওপিয়ানের মাটিতে পা রাখতে পেরেছি। এবং আমরা নামার পরে, যেহেতু আমরা ইউরোপিয়ান না, ইউরোপিয়ানদেরকে বাসে করে নিয়ে যাইতেছে। আমরা যেহেতু মিডল ইস্ট কান্ট্রির, তো আমাদেরকে এখানে দাঁড়া করাচ্ছে। তো আমরা এখানে দাঁড়াইছি, আর ওনারা যারা ইউরোপিয়ান তাদেরকে বাসে করে নিচ্ছে। এখানে নামার পর একটা জিনিস অনুভব করতে পারলাম, অনেক ঠান্ডা এখানে। যেহেতু আমার শীতের জামাগুলো ছিল বোর্ডিং পাসে, যে বোর্ডিং পাসে দিয়ে দিয়েছে, এই জন্য আমার যে হ্যান্ডব্যাগ ওইখানে কিছু ছিল না, তার কারণে আমি অনেক ঠান্ডা ভুগতেছি। তো এখানে নামার পরে আমরা হয়তো 5-10 মিনিট থাকবো, এরপর আমার গন্তব্য চলে যাব। তো বন্ধুরা, আজকে ছিল এই ভ্রমণের গল্প। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন।